দুদিন পরেই শহরের প্রত্যেক খবরের কাগজে সব কথা প্রকাশিত হয়ে গেল। সব কথা মানে প্রশান্তের বাড়িতে দীনবন্ধুর আবির্ভাব থেকে চুনিচাঁদ মানিকচাঁদের বাড়ির চুরি পর্যন্ত সমস্ত ইতিহাস সবিস্তারে। দেশের লোক বিস্ময়ে স্তম্ভিত। চোরের এমন দুঃসাহস এবং চুরির এমন আশ্চর্য কৌশল নিয়ে পথে ঘাটে পাড়ায় পাড়ায় জোর আলোচনা চলতে লাগলো। যেখানে ৩-৪-৫ জন লোক জমে, সেইখানেই দীনবন্ধুর নাম ও কীর্তি কাহিনী। একখানা খবরের কাগজ লিখল, আমরা চৌর্যবৃত্তির সমর্থন করছি না। নিজের জন্যে হোক আর পরের জন্যেই হোক, চুরি সবসময় নিন্দনীয়। কিন্তু দীনবন্ধু যে মস্ত প্রতিভার অধিকারী, সে সত্য আর অস্বীকার করা চলে না। প্রতিভার প্রধান লক্ষণ নব নব উন্মেষশালিনী বুদ্ধি। দীনবন্ধুর তা আছে। প্রত্যেক ক্ষেত্রেই সে পুলিশকে ঠকাবার জন্যে যেসব নূতন নূতন উপায় আবিষ্কার করছে, তা যেমন সহজ ও স্বাভাবিক, তেমনি অভাবিত। চোর ডাকাত ধরবার জন্যে পুলিশ শিক্ষিত হয়েছে পুরাতন পদ্ধতিতে, কিন্তু দীনবন্ধুকে ধরতে গেলে সে পদ্ধতি হবে অচল। কারণ অন্যান্য চোরের মতন সে চুরির সময়ে সেকেলে কৌশল অবলম্বন করে না। বাঙালি গোয়েন্দারা যতদিন এই সত্য উপলব্ধি করতে পারছে, ততদিন দীনবন্ধু ধরা পড়বে না। হিন্দুদের ৬৪ কলা, চুরিকেও আর্টের একটি অঙ্গ বলে স্বীকার করেছে। সুতরাং দীনবন্ধুকেও আমরা একজন উঁচু দরের কলাবিদ বলে গ্রহণ করতে পারি। প্রশান্তের আর কোথাও মুখ দেখাবার জোর রইল না। সে যেখানেই যায় সকলে তার কাছ থেকে শুনতে চায় দীনবন্ধুর কথা। শুধু শুনতেই চায় না, দীনবন্ধুকে তারিফ এবং তাকে ঠাট্টাও করতে চায়। শেষটা এমন হয়ে উঠল যে দীনবন্ধুর নাম করলেই প্রশান্তের মনে হয় কে যেন বিষ ছড়িয়ে দিচ্ছে তার সর্বাঙ্গে। পুলিশের বড় সাহেব অর্থাৎ ডেপুটি কমিশনার তাকে ডেকে পাঠালেন। প্রশান্তের বুক ধড়াস ধড়াস করতে লাগলো। বড় সাহেব গম্ভীর স্বরে বললেন, তোমার জন্য পুলিশের কিরকম অখ্যাতি হচ্ছে বুঝতে পারছো? স্যার, আমি যথাসাধ্য চেষ্টার ত্রুটি করিনি, বিশ্বাস করুন। তবু যদি অসফল হই, সেটা আমার দুর্ভাগ্য। ভুল চেষ্টা সফল হয় না। আচ্ছা, আমি কি ভুল করেছি স্যার? নিশ্চয়। চুনিচাঁদ মানিকচাঁদের বাড়িতে দিনু ডাকাত যে চুরি করতে যাবে, তুমি আগেই সেই খবর পেয়েও আমাকে জানাওনি। এটা হচ্ছে প্রথম ভুল। প্রশান্ত নিরুত্তর হয়ে মাথা হেঁট করে রইল। তোমার দ্বিতীয় ভুল, চুনিচাঁদ মানিকচাঁদের বাড়ির চারিদিকে তুমি পাহারা বসাওনি কেন? বাড়ি ঘেরা করলে দিনু ডাকাত তো আর পালাতে পারতো না। স্যার, আমরা সকলেই জানি দিনু একলাই চুরি করে, কাজেই আমরা খুব বেশি লোক নিয়ে যাইনি। বুদ্ধুর দলকে আমরা ভেবেছিলাম দিনুর দল। বুঝে দেখুন, তাই ভাবাই আমাদের পক্ষে স্বাভাবিক ছিল কিনা। অত বড় একটা দলের জন্য আমরা প্রস্তুত ছিলাম না, আর ২-৪ জন লোক নিয়েও আমরা তাদের ঠেকাতে পারতাম না কোনোভাবেই। কাজেই আমাদের বাধ্য হয়ে একেবারে সব লোক নিয়ে তাদের আক্রমণ করতে হয়েছিল। বড় সাহেব তার যুক্তি শুনে খুশি হলেন বলে মনে হলো না। একটু চুপ করে থেকে বললেন, ভাবছি দিনুর মামলার ভার অন্য লোকের হাতে দেওয়া উচিত হবে কিনা। প্রশান্তের মাথায় যেন বজ্রাঘাত হলো। খানিকক্ষণ স্তব্ধ হয়ে সে বসে রইল। তারপর ছলো ছলো চোখে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, সে অপমান আমি সহ্য করতে পারবো না স্যার। আমাকে আত্মহত্যা করতে হবে স্যার। তার অবস্থা দেখে বড় সাহেবের মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, আচ্ছা, আপাতত মামলার ভারটা তোমার হাতেই রইল। তুমি আজকের কাগজ দেখেছো? আজকের কাগজ? আগে না। রোজ সকালে খবরের কাগজটা পড়ো। দিনু লোকটা দেখছি নানা ব্যাপারেই এই কাগজের সাহায্য নেয়। কাগজ পড়লে তার গতিবিধির অনেক খবরই পাওয়া যায়। এ সত্য প্রশান্ত জানে, কিন্তু সংবাদপত্রে রোজ বেরোয় তাকে নিয়ে হাসি ঠাট্টা বা ব্যঙ্গচিত্র। সেসব পড়লে বা দেখলে মাথা এমন বিগড়ে যায় যে সারাদিন আর কাজে কর্মে মন বসে না। তাই সে খবরের কাগজগুলোকে বয়কট করতে বাধ্য হয়েছে। কিন্তু নিজের এই হাস্যকর দুর্বলতার কথা বড় সাহেবের কাছে তো প্রকাশ করা যায় না।
অতএব উপদেশ হজম করতে হলো নীরবে। বড় সাহেব একখানা খবরের কাগজ বার করে তার এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই বিজ্ঞাপনটা পড়ে দেখো। দীনবন্ধুর বুদ্ধি ও শক্তি দেখে প্রশান্ত মজুমদার চমৎকৃত হয়েছেন। দীনবন্ধু তার শত্রু হলেও উদার প্রশান্ত মজুমদার তাকে অভিনন্দন দিতে চান। দীনবন্ধু ও তার বন্ধু বান্ধবকে প্রশান্ত মজুমদার নিজের বাড়িতে জলযোগের নিমন্ত্রণ করেছেন। ফলাফল শীঘ্রই সর্বসাধারণকে জানানো হবে। বিষম রাগে মুখ রাঙা করে প্রশান্ত নিষ্ফল আক্রোশে ফুঁসতে লাগল। বড় সাহেব হাসতে হাসতে বললেন, রাগ করা মিছে প্রশান্ত, খবরটা ঠাট্টা বলেই ধরে নাও। না স্যার, ঠাট্টা নয়। তবে দেখুন, আমার বিশ্বাস যে দিনুর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। তোমার এই বিশ্বাসের কারণ? দিনু অকারণে কিছু করে না স্যার। আমার বিরুদ্ধে সে নতুন কোনো ষড়যন্ত্রের আয়োজন করছে সে বিষয়ে আমি একেবারে নিশ্চিত। তাতে তার লাভ? খুবই সহজ, জনসমাজে আমাকে হাস্যস্পদ করা। হঠাৎ ফোনের ঘন্টা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে কথা শুনতে শুনতে বড় সাহেবের মুখ হয়ে উঠল অতিশয় গম্ভীর। রিসিভারটা রেখে তিনি বললেন, প্রশান্ত, 5 মিনিটের মধ্যে কলকাতা ছাড়বার জন্য প্রস্তুত হও। কোথায় যাব স্যার? মোহনপুরে। সেখানে যাবার শেষ ট্রেন কলকাতা ছাড়বে আর 20 মিনিট পর। আমাদের এক চর এইমাত্র খবর দিল যে দিনু ডাকাত আজকে মোহনপুরের দুর্ভিক্ষ পীড়িত বাসিন্দাদের মধ্যে অন্ন, বস্ত্র আর অর্থ বিতরণ করবে। আমায় একলা যেতে হবে? নিশ্চয়ই নয়, যে কজন লোক দরকার মনে করো নিয়ে যাও, কিন্তু ভুলো না 1 মিনিটও নষ্ট করবার মতো সময় নেই। বিকেলে নবতারা বসে কুটনো কুটছে। চাকর এসে বলল, দিদি, একটা পাহারাওয়ালা এই চিঠিখানা আমাকে দিয়ে গেল, এই দেখুন। নবতারা দেখল তারই চিঠি ও প্রশান্তের লেখা চিঠিখানা পড়তে লাগলো। নবতারা, কাজের ভিড়ে গতকাল তোমাকে একটা দরকারি কথা জানাতে পারিনি। আজকে আমার জন 10 বন্ধুকে আহারের নিমন্ত্রণ করেছিল। আমাকে এখনই হঠাৎ মোহনপুরে চলে যেতে হচ্ছে। বন্ধুদের সে খবরটা জানিয়ে যাবার সময়টুকু পর্যন্ত পেলুম না। সন্ধ্যার সময় তারা নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন। তুমি তাদের জন্য খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। যারা নিমন্ত্রিত হয়েছেন তাদের মধ্যে উপেন বাবুও আছেন। তার নাম তুমি আমার মুখে শুনেছ বোধ হয়। তিনি আমার দেশের লোক, বয়সেও প্রাচীন। তার সামনে তোমার লজ্জা করবার কোনো দরকার নেই। আমার অনুপস্থিতির কারণটা তাকে বলো। আমার অবর্তমানে তিনি যেন বন্ধুদের ভারটা নেন। আমি রাত 8টার ট্রেনে কলকাতায় ফিরব, সুতরাং বন্ধুদের সঙ্গে দেখা হবে আমার। আর একটা কথা, দিনু ডাকাত শাসিয়েছে সে আমার বাড়িতে নিমন্ত্রণের খাওয়া খাবে। দিনু মহা ধূর্ত। এই ফাঁকে সেও যেন আমার বাড়িতে ঢুকে পড়ে তোমাকে ধোঁকা দিয়ে না যায়। বাড়িতে পাহারা দেবার জন্য সন্ধ্যার সময় 2 পাহারাওয়ালারও ব্যবস্থা করে গেলুম। ইতি প্রশান্ত। চিঠি পড়ে নবতারা ব্যস্ত স্বরে ডাকল, ও বেহারি, শিগগির গোপালের মাকে ডাক। বেহারি ও গোপালের মা দাস ও দাসী। কি হয়েছে মা? চিঠিতে কি লেখা আছে? লেখা আছে আমার মাথা আর মুন্ডু। বাবুর আজ ভোজ দেওয়ার শখ হয়েছে, অথচ নিজে হাজির থাকবেন না। ভোজ? কিসের ভোজ? ভূত ভোজন রে, ভূত ভোজন। বাড়িতে আজ 10 ভূতের পাত পাততে হবে। ডাক ডাক, গোপালের মাকে ডাক। বেশি করে বাট না বাটুক, 2 উনুনে আগুন দিক। তুই বাজারে ছোট। চন্দে আর কার নাম? নবতারা দূর করে কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে, কখনো ঝিচাকরকে বকে, কখনো ছেলে মেয়ের পিঠে চড়চাপড় বসিয়ে দেয়, কখনো রান্নাঘরে ঢুকে তরকারির জল মরে গেল কিনা দেখে আসে, এবং কখনো প্রশান্তের উদ্দেশ্যে এমন সব মত প্রকাশ করে
যা স্বামী দেবতার পক্ষে বিশেষ গৌরবজনক নয়। সে একাই 100 হয়ে বাঁধিয়ে তুললে যেন একটা রসাতল কাণ্ড। সন্ধ্যার মুখে সর্বাগ্রে এলেন উপেনবাবু। নবতারা আত্মপ্রকাশের আগে দরজার ফাঁকে উঁকি মেরে দেখে নিল লোকটিকে দেখে লজ্জা করা উচিত কিনা। বুড়ো সুড়ো, বয়স বোধহয় 60 পার হয়েছে। এক মাথা পাকা চুল, গোঁফদাড়ি সাদা, চোখ মুখ শিশুর মতো সরল হাসি খুশি। তখন সামনে বেরিয়ে নমস্কার করে নবতারা বলল, বাবা, ওর মুশকিলে পড়েছি। কেন বৌমা? লোক নেমন্তন্ন করে উনি চলে গিয়েছেন বিদেশে। এই খানিক আগে খবর পেয়েছি। এখন আমি একলা কেমন করে সব দিক সামলাই বলুন দেখি। প্রশান্ত ওই রকমই আলাভালা মানুষ, সে কি আজ আর আসবে না? আসবেন রাত 8টার পরে। এতক্ষণ ওর বন্ধুদের দেখাশোনা করতে হবে আপনাকেই। দেখবো বই কি বৌমা, সব দেখবো। প্রশান্ত তো আর আমার পর নয়। তা রান্নার ব্যবস্থা কিছু হয়েছে তো? ব্যবস্থা তো হয়েছে, কিন্তু রাঁধতে হবে আমাকেই। তোমাকে? কেন, বামুন আসেনি? উনি বামুন রাখতে চান না, বলেন যার তার হাতে খেতে ঘেন্না করে। তাই নাকি? তাহলে এত লোক নিমন্ত্রণ করা প্রশান্তের তো উচিত হয়নি। উপেনবাবু সহানুভূতি প্রকাশ করতেই নবতারার বাঁধ ভেঙে গেল। গলার আওয়াজ যথাসম্ভব করুণ করে সে বলল, বলুন তো বাবা, কত বড় অন্যায়। নিত্যি নিত্যি হাতাকুন্তি নাড়তে নাড়তেই জীবনটা বয়ে গেল, আর তার উপর মাঝে মাঝে এইসব অত্যাচার, কত আর সয়। তা কিছু ভেবো না বৌমা, আমি যখন এসেই পড়েছি সব ব্যবস্থাই হয়ে যাবে। এখন বলো দেখি মা, রান্নার কি আয়োজন হয়েছে? বেশি কিছু করবার নেই। লুচি, বেগুন ভাজা, আলুর দম, মাছের কালিয়া, মাংস আর একটা চাটনি হলেই চলবে তো? খুব চলবে মা, খুব চলবে। বাজার থেকে দই, রাবড়ি আর কিছু খাবারও আনিয়ে নেব। ব্যাস, সে তো রাজভোগ। হ্যাঁ, এখন শোনো বৌমা, ময়দা ঠাসা লুচি বেলা আর মাংস রান্নার ভার আমি নিচ্ছি। দুহাতে কাজ এগোবে তাড়াতাড়ি। সে কি বাবা, আপনাকে আমি কষ্ট দিতে পারবো না। একগাল মিষ্টি হেসে উপেনবাবু বললেন, পাগলি মেয়ে, হে আবার কষ্ট কি? রাধে আমি কিন্তু ভালোবাসি। তুমি যদি আমাকে পর ভাবো তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। প্রশান্ত যে আমার ছোট ভাইয়েরই সমান। উপেনবাবু তখনই উপরের জামাটা খুলে ফেলে রান্নাঘরে ঢুকে কাজে মেতে গেলেন বিপুল উৎসাহে। কাজ করতে করতে তাঁর মুখ চলতে লাগলো অশ্রান্তভাবে। প্রশান্তের ছেলেবেলার গল্প, নিজের অবিবাহিত জীবনের গল্প এবং আরও নানা জাতীয় গল্পের দ্বারা তিনি আসর এমন জমিয়ে তুললেন যে নবতারার মনে হলো তিনি যেন তার কতদিনের আপনার লোক। 8টার আগেই বন্ধুরা সব একে একে এসে হাজির হলেন। নবতারা বাড়ির ভিতর থেকেই শুনতে পেলে বৈঠকখানায় গিয়ে উপেনবাবু সকলকে বলছেন, প্রশান্ত একটু পরেই ফিরে আসবে। ততক্ষণ তোমরা নিজেরাই গল্প গুজব করো, তাস দাবা পাশা খেলো, পান তামাক খাও। দুজন পাহারাওয়ালাও বৈঠকখানার দরজার কাছে বসেছিল। বাড়ির ভিতরে এসে উপেনবাবু বললেন, বাড়িতে আবার লাল পাগড়ি কেন বৌমা? দিনু ডাকাতের ভয়, সে নাকি জোর করে আমাদের বাড়িতে খেতে চায়। জোর করে খেতে চায় মানে? এইটা কি তার বাবার বাড়ি নাকি? তার বাবার বাড়িতে সে কি করে জানি না বাবা, কিন্তু পরের বাড়িতে হানা দেওয়াই যে তার পেশা। গোটা গোটা বাংলাদেশটাই একেবারে উচ্ছন্নে যেতে বসেছে। যেখানে যাই সেখানেই শুনি শুধু দিনু ডাকাতের সুখ্যাতি। একটা চোরকে নিয়ে এত বাড়াবাড়ি ভালো লাগে না বাবা। তা বাবা, দিনু বোধহয় আসলে মন্দ লোক নয়। দাতা কর্ণের মতন তার প্রাণ। তার দয়ায় এই অভাবের দিনে হাজার হাজার দুঃখীর অন্নবস্ত্রের দুঃখ দূর হচ্ছে। যার ধন তার ধন নয়, নেপায় মারে দই। কার টাকা আর দান করে নাম কিনছে কে? পরের টাকায় অনেকেই পোদ্দারি করতে পারে গো। তা যাই বলুন বাবা, দিনু ধরা পড়লে আমি খুশি হব না। কথাটা বোধ করি উপেনবাবুর মনের মতন হলো না। তিনি উত্তর না দিয়ে বেলুন ও চাকি নিয়ে লুচি বেলতে বসলেন। ঘড়িতে রাত 9:30 বাজল।
রান্নাবান্নার কাজ চুকল। ওই বৌমা, প্রশান্ত তো এখনো এলো না। দেখছেন তো বাবা, পুলিশের বউ হওয়ার এই সুখ, ওর কি আক্কেল বলে পদার্থ আছে? হার কালই হয়ে গেল। খাবার দাবার সব তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বেলা না হয় সকলকে খাইয়ে দিই, কি বলো? সেই কথাই ভালো, ওর জন্য বসে থাকলে রাত কাবার হয়ে যেতে পারে। খাওয়া দাওয়া শেষ হলো 10:30টায়। বন্ধুরা প্রশান্তের জন্য আরো ঘণ্টাখানেক অপেক্ষা করে একে একে সকলে বিদায় নিলে। প্রশান্ত ফিরে এলো রাত 12:30টায়। তার জামা কাপড় ধুলি ধূসরিত, মুখে চোখে শ্রান্তির ভাব। নবতারা তার জন্যে তখনও জেগে বসেছিল। তাকে দেখেই বলে উঠল, আমার মতন দাসী পেয়েছিলে বলে এ জন্মে বেঁচে গেলে। প্রভু তোমার পায়ে গড় করি। সারাদিন গাধার খাটুনির পর ঘরে ফিরে এই অভাবিত অভ্যর্থনায় ভড়কে গেল প্রশান্ত। কিছুই বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে রইল। হ্যাঁ গা, তোমার কবে বুদ্ধি হবে? নিজের সংসারের জ্বালায় নিজেই চলে পুড়ে মরি, তার উপরে আবার উটকো আপদ। নবতারা, ভূমিকা রাখো, আসল কথাটা বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। সব জেনে শুনে আবার ন্যাকা সাজা হচ্ছে। তুমি জানো না কিছু? ভাগ্যিস উপেনবাবু ছিলেন। বাধা দিয়ে প্রশান্ত বলল, উপেনবাবু? কে উপেনবাবু? উপেনবাবু গো, উপেনবাবু, তোমার দেশের লোক উপেনবাবু। উপেন বলে কোনো লোক আমাদের দেশে জন্মায়নি নবতারা। ব্যঙ্গ ভরে একখানা কাগজ বার করে নবতারা বলল, এইবারে বলো, এই চিঠিখানাও তুমি লেখনি? পত্রখানা পড়তে পড়তে প্রশান্তের চোখ ক্রমেই বেশি বিস্ফারিত হয়ে উঠতে লাগল। পড়া সাঙ্গ করে মাথায় হাত দিয়ে সে ধূপ করে একখানা চেয়ারের উপরে বসে পড়ে ক্ষীণ স্বরে বলল, এক গ্লাস জল দাও। প্রশান্তের অবস্থা দেখে নবতারা ভাবল তার স্বামী বোধহয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। সে তাড়াতাড়ি জল এনে দিল। জল পান করে প্রশান্ত বলল, তার মানে হলো তারা এসেছিল। শুধু এসেছে, পেট ভরে খেয়ে গিয়েছে। বাবা, তোমার এক একটি বন্ধুর পেট এক একটি ধামার মতন। তা কানায় কানায় ভর্তি করা চারটিখানিক কথা নয়। বেদনা বিকৃত মুখে ক্লিষ্ট কণ্ঠে প্রশান্ত বলল, থামো নবতারা, থামো। তোমার মুখে যত শুনছি আমার বুক তত ধরফর করছে। আপাতত আর কিছু শোনবার ইচ্ছা নেই আমার। তোমার কি হলো বলো তো? যা হয়েছে তার কোনো নাম নেই। শোনো, এই চিঠি আমি লিখিনি। এই চিঠিটা হলো জাল। জাল? তাহলে যারা এসেছিল? আবার কি, তারা হচ্ছে দিনু ডাকাত আর তার সাঙ্গপাঙ্গ। নবতারা চিৎকার করে উঠে প্রশান্তের পায়ের কাছে বসে পড়ল। হঠাৎ প্রশান্তের চোখ গেল টেবিলের দিকে। আবার সেখানে পড়ে আছে একখানা নীল রঙের বড় খাম। কম্পিত হস্তে চিঠি বার করে প্রশান্ত পড়ল, শ্রীমান প্রশান্ত মজুমদার ভায়া সমীপেশু, নবতারা ঠাকুরানীর করকমল থেকে যে পত্র তুমি পেয়েছ, ওখানে আমার বিশ্রী হস্তে জন্মগ্রহণ করেনি। ওখানের ভাষা আমার, কিন্তু হস্তাক্ষরের জন্য বাহাদুরির দাবি করতে পারে আমার এক জালিয়াত বন্ধু। মোহনপুরে অন্ন বস্ত্র অর্থ বিতরিত হয়েছে আমার নামে, চুনিচাঁদ মানিকচাঁদের অনিচ্ছাকৃত দানের ফলে। কিন্তু ওখানে যে আমি উপস্থিত থাকব, পুলিশের কাছে এই মিথ্যে খবর পাঠাবার ব্যবস্থা করেছিলাম আমি। জানতুম রাহু কখনো চাঁদকে গ্রাস করবার লোভ ছাড়তে পারবে না। মোহনপুর থেকে কলকাতায় ফেরবার ট্রেন আছে একটি মাত্র। তুমি যে রাত 12টার আগে কলকাতায় ফিরতে পারবে না, এ বিষয়ে আমি নিশ্চিন্ত ছিলাম। আজ দুজন জাল পাহারাওয়ালা তোমার বাড়িতে এসেছিল নবতারার বিশ্বাসকে দৃঢ়তর করার জন্য। তাদের সন্ধান পেলে গ্রেপ্তার করো, আমার আপত্তি নেই। তোমাকে ধন্যবাদ মোহনপুর যাত্রার জন্য, নইলে তোমার বাড়িতে না নিমন্ত্রণে স্বয়মাহত অতিথি হওয়ার সৌভাগ্য লাভ করতে পারতুম না। নবতারা ঠাকুরানী হচ্ছেন স্ত্রীরত্ন। দিনু ডাকাত সম্পর্কে শ্রীমতীর কি উচ্চ ধারণা! তার শ্রীহস্তের আলুরদম এবং কালিয়া কি সুমধুর,
তার শ্রীমুখের সদালাপ কি চিত্তাকর্ষক! আমার রন্ধিত মাংস কোরমার অবশিষ্ট ভাগও তোমার জন্য রেখে গেলুম কৃপা পরবেশ হয়ে। যদি ভালো লাগে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে আমায় জানিও, তার একদিন স্বহস্তে রেঁধে তোমাকে খাইয়ে আসবো খন। অলমতি বিস্তেরেন উপেনবাবু বা দীনবন্ধু। Bruce, Bruce, এই জুতা পালিশ, পালিশ, Bruce, Bruce, বৈঠকখানা থেকে অরুণ চেঁচিয়ে বলল, এই শ্রীধর, এই মুচিটাকে ডাকো ডাকো। শ্রীধর মুচি ডেকে আনলো। ওরে, এই জুতো জোড়ার তলায় হাফসুল বসিয়ে দিতে কত নিবি? জুতো পরীক্ষা করে দেখে মুচি বলল, 1 টাকা। 1 টাকা? বলিস কি রে? চামড়ার দাম ভারী বেড়েছে হুজুর। যা যা, 12 আনায় হয়তো করে দিয়ে যা, না হলে ছেড়ে দে। মুচি নারাজ হয়ে বাড়ি থেকে একবার বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো। এখনো বউনি হয়নি, দিন দেখি জুতোটা দিন। বৈঠকখানার দরজার সামনে এসে জুতো নিয়ে কাজে নিযুক্ত হলো। এমন সময়ে প্রশান্তের প্রবেশ। কি ব্যাপার, আবার দিনু ডাকাত আমার বাড়িতে এসে লুকোয়নি তো? প্রশান্ত একখানা চেয়ারের উপরে দেহভার অর্পণ করে বলল, আজ এসেছি আপনার খোঁজে। আমি তো কোনো অপরাধ করিনি। দেখুন, আপনি কোনো অপরাধ করেছেন কিনা সেটা জানি না, তবে আপনার অপরাধের সরাসরি প্রমাণ আমার হাতে নেই বটে। কথাটা একটু বেসুরো হলো না? মশাই, আমরা হচ্ছি পুলিশ, সুর বেসুরের হেরফের আমরা বুঝি না। বেশ, তবে বেসুরেই কথা বলুন। তীক্ষ্ণ নেত্রে অরুণের মুখের পানে তাকিয়ে প্রশান্ত বলল, আচ্ছা, বরুণ বলে কাউকে আপনি চেনেন? অরুণ ভ্রু কুঁচকে সচকিত স্বরে বলল, বরুণ? হ্যাঁ, বরুণকে আপনি চেনেন না? চিনি। তা তার সঙ্গে কবে থেকে আপনার আলাপ? তা ছেলেবেলা থেকে। আপনাদের জন্ম কি একই গ্রামে? হ্যাঁ। এমএ পর্যন্ত আপনারা তাহলে একসঙ্গে পড়েছেন, তাই তো? হ্যাঁ। তার মানে হলো বরুণ আপনার পরম বন্ধু। হ্যাঁ। তারপর? তারপর আর কি, বরুণ বহুদিন নিরুদ্দেশ হয়েছে। আহা, কথাটা তো ঠিক হলো না। কেন? কারণ আপনি জানেন বরুণ এখন নিরুদ্দেশ নয়। তবে সে আবার ফিরে এসেছে। তা তার কথা আর কি জানেন শুনি? বরুণের নতুন নাম হলো দীনবন্ধু। এত খবর যখন রাখেন, আমাকে প্রশ্ন করে মুখ ব্যথা করছেন কেন বলুন তো? দেখছি যে আপনি সত্যিটা অস্বীকার করেন কিনা। আরে কি মুশকিল, কি ভয় অস্বীকার করব? পুলিশের ভয়? পুলিশকে ভয় করবে অপরাধীরা, আমি অপরাধী নই। কিন্তু দিনু ডাকাত আপনার বন্ধু। দিনু চুরি করলে পুলিশ কি আমাকে গ্রেপ্তার করতে পারে? অবশ্যই পারে। পারে সহচর বলে। না, পারে না। আমি বরুণের বন্ধু, দিনু ডাকাতের সহচর নই। দিনু এ বাড়িতে লুকিয়ে থেকেই পুলিশকে ফাঁকি দেয়। সেটা হতেও পারে, কিন্তু আমার অজান্তে। তার প্রমাণ কি? আমার অজান্তে আমার বাড়িতে হয়তো অনেক বিছে সাপ লুকিয়ে আছে, তো তাদের মধ্যে কেউ যদি আপনাকে কামড়ায়, তার জন্য কি আমি দায়ী হব? অরুণবাবু, উপমা দেবেন না। উপমায় কোনো কিছু প্রমাণিত হয় না। আরে এটা উপমার কি হলো প্রশান্তবাবু? অনুমানও প্রমাণ নয়, অনুমান আদালতে টেকে না। তাহলে বোঝা যাচ্ছে আপনি আমার কাছে কিছুই স্বীকার করবেন না, তাই তো? স্বীকার? আমি কি আসামি যে অপরাধ স্বীকার করব? না, আপনি এখনো আসামি নন, কিন্তু হতে কতক্ষণ? আপনাকে কতবার করে বলতে হবে প্রশান্তবাবু? বারবার আমাকে ভয় দেখাবেন না, কিন্তু ভয় দেখিয়ে আমার কাছ থেকে কিছুই আদায় করতে পারবেন না। যেন কেল্লা ফতে করেছেন, মুখে এমনই ভাব ফুটিয়ে প্রশান্ত উৎসাহিত কণ্ঠে বলল, এতক্ষণে আপনি স্বীকার করলেন যে আপনার কাছে আদায় করবার মতো কিছু আছে। সত্যি আপনার কথা শুনলে হাসি পায়। আপনার অবস্থা ওই জলমগ্ন লোকের মতন।
খড় ধরে বাঁচবার চেষ্টা করছেন। অর্থাৎ দীনবন্ধুর কাছে পদে পদে নাকাল হয়ে নিজের মান বাঁচাবার জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন। ওই লোকে যেমন আসল শত্রুকে না পেলে তার খড়ের মূর্তি করে পুড়িয়ে মনের ঝাল ঝাড়ে, আপনিও তেমনই দীনবন্ধুকে না পেয়ে তার বদলে একটা নকল বলির পশু খুঁজছেন, নইলে যে পুজোর লগ্ন উত্তীর্ণ হয়ে যায়। চমৎকার। প্রশান্তের মুখ লাল হয়ে উঠল। অরুণ তার যথার্থ দুর্বল স্থানে আঘাত করেছে। গম্ভীর স্বরে সে বলল, আমি দীনবন্ধুর ঠিকানাটা চাই। প্রশান্তবাবু, আমি দীনবন্ধুর ঠিকানা আপনাকে দিতে পারি। ও পারেন? দিন তবে। কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? আপনাকেও দিতে হবে একটি ঠিকানা। কার ঠিকানা? কাল বৈশাখীর। কাল বৈশাখীর ঠিকানা মানে? কাল বৈশাখী হচ্ছে দীনবন্ধুর মতোই, সকলকে ত্রস্ত করে আচম্বিতে তার আবির্ভাব, তারপর চারিদিক তোলপাড় করে আচম্বিতে তার অন্তর্ধান। সে কোথা থেকে আসে, সে কোথায় চলে যায়, কেউ জানে না। যাই হোক, প্রশান্তবাবু আমাকে সেই কাল বৈশাখীর ঠিকানা দিন। প্রশান্ত আরও বেশি গম্ভীর স্বরে বলল, আপনি হলেন সাহিত্যিক, কবিত্ব প্রকাশ করছেন, তাই তো? কিন্তু পুলিশ কবিত্ব বোঝে না মশাই, বোঝে খালি কর্তব্য। কেন উলুবনে মুক্ত ছড়াচ্ছেন? লোকে মুদির দোকানে যায় চাল ডাল আর ময়রার দোকানে যায় মন্ডা কিনতে, আপনি এসেছেন সাহিত্যিকের কাছে। তাই এখানে কবিত্ব ছাড়া আর কিছু তো মিলবে না। রুচি না হলে পথ দেখুন। মাটির উপরে ঠকঠক শব্দে লাঠি ঠুকে প্রশান্ত বলল, আমি দিনু ডাকাতের ঠিকানাটা চাই। পাশের টেবিলে পটাশ করে চর মেরে অরুণ উত্তপ্ত কণ্ঠে বলল, আরে বললাম তো, কতবার বলতে হবে জানি না জানি না জানি না। কতবার এক কথা বলবো বলুন তো? আপনার অসভ্যতা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর আমি সহ্য করব না। তাহলে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হব। তাহলে আমি আপনাকে বাধা দেব। বাধা দেবেন? নিশ্চয়ই। আমার নামে ওয়ারেন্ট কোথায়? ওয়ারেন্ট আনতে কতক্ষণ? আগে আনুন, তারপর কথা হবে। বলেই অরুণ একখানা খবরের কাগজ নিয়ে মুখের সামনে তুলে ধরল। প্রশান্ত বুঝল মৌখিক তর্জন গর্জনে ভয় পাবার ছেলে নয় অরুণ, কিন্তু সে হচ্ছে পুলিশ, তার তুনে ভিন্ন রকম বানেরও অভাব নেই। একটুখানি চুপ করে থেকে সে আর এক দিক দিয়ে আক্রমণের চেষ্টা করল। কণ্ঠস্বরে মধু মাখিয়ে ততোধিক মিষ্টি হাসি হাসতে হাসতে প্রশান্ত ধীরে ধীরে ডাকল, অরুণ বাবু। কিন্তু অরুণ বিগলিত হল না। নীরবে কাগজের হরফগুলোর উপরে চোখ বুলিয়ে যেতে লাগল। প্রশান্ত কিংকর্তব্য বিমহুরের মতো এদিক ওদিকে তাকাতে লাগল। হঠাৎ তার চোখ পড়ল পাশের টেবিলের উপর। সেখানে পড়ে আছে ভীষণ রূপে পরিচিত নীল রঙের একখানা কার্ড। প্রশান্ত টেবিলের উপর থেকে কার্ডখানা তুলে নিলে ঠিক যেন ছোঁ মেরে, কিন্তু কার্ডের উপর দৃষ্টিপাত করেই তার চক্ষু স্থির। তাতে লাল কালির লেখা, প্রশান্ত নির্দোষ অরুণকে যেদিন গ্রেপ্তার করবে সেই দিনই তোমার মৃত্যুদিন। তুমি জানো আমি দীনবন্ধু, আমার যেই কথা সেই কাজ। কেল্লার ভেতরে লুকোলেও তুমি মরবে। প্রশান্ত মরার মতো সাদা মুখে তরাক করে উঠে দাঁড়ালো। ধাঁ করে রিভলভার বার করে ঘরের চারিদিকে তাকাতে লাগলো উদ্ভ্রান্তের মতো। কিন্তু ঘরের মধ্যে তৃতীয় ব্যক্তি নেই। অকস্মাৎ প্রশান্তের এই যুদ্ধবেশ দেখে অরুণ বিস্মিত হল। ব্যাপার কি? প্রশান্ত কার্ডখানা অরুণের চোখের সামনে ধরলে। লেখা পড়ে অরুণ হতভম্বের মতো বলল, আশ্চর্য, কার্ডের কালি এখনো কাঁচা। কথাগুলো তো এইমাত্র লেখা হয়েছে। কর্কশ স্বরে প্রশান্ত বলল, আর এইতেই প্রমাণিত হচ্ছে দিনু ডাকাত এই বাড়িতেই আছে। ঘরের উত্তর কোণ থেকে আওয়াজ এলো, কেবল এই বাড়িতেই নয়, ছায়ার মতো তোমারই সঙ্গে সঙ্গে। প্রশান্ত দুই হাত উঁচু করে একটা লাফ মারল। উত্তর কোণে জনপ্রাণী নেই। অরুণ একেবারে থ। এবারে শোনা গেল বিকট শব্দে একটা সুদীর্ঘ অট্টহাস্য।
হাসির আওয়াজটা ঘরের ভিতরে প্রশান্তের চারিদিকে বেড়ে বেড়ে ঘুরে আবার থেমে গেল। প্রশান্তের সর্বাঙ্গে দিলে কাঁটা। দিনু ডাকাত কি অদৃশ্য মানুষ? সে কি ভুতুরে মন্ত্র জানে? সে কি হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশে থাকে? প্রশান্ত আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভরসা করল না। পদে পদে চমকাতে চমকাতে দৌড় মেরে একেবারে রাস্তায় গিয়ে পড়ল। কিন্তু রাস্তাতেও কে তার কানের কাছে অদৃশ্য মুখ এনে বলল, খুন করব, খুন করব, আমি তোকে খুন করব। প্রশান্ত এবার দৌড়াতে লাগলো ঘন্টায় 15 মাইল বেগে। অরুণ স্তম্ভিত আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবল, হয় সে কোনো আজগুবি দুঃস্বপ্ন লোকে বাস করছে, নয় পুরোপুরি পাগল হয়ে গেছে। হঠাৎ তার কানের কাছে মুখ এনে কোমল স্বরে কে বলল, ভাই অরুণ। অরুণ সচমকে ফিরে দেখলে কেউ কোথাও নেই, অথচ সে হলপ করে বলতে পারে এইমাত্র তার পাশে দাঁড়িয়ে কথা বলেছে বরুণ নিজে। এমন সময় শ্রীধর ঘরে ঢুকে বলল, ছোটা, এখানে এমন বিচ্ছিরি হাসি আসছিল কে? অদৃশ্য কণ্ঠ বলল, আমি শ্রীধর, আমি। এই বদ্দা, তুমি কোথায় বদ্দা? এই যে শ্রীধর, তোমার পাশেই। বর্দাকে আবিষ্কার করার জন্যে মহাবিস্মিত শ্রীধর চরকির মতো ঘরময় ঘুরতে লাগল, কিন্তু কেউ কোথাও নেই। শ্রীধর, তোমার হাঁটা বন্ধ করো, আমায় কেউ দেখতে পাবে না, আমি প্রেতাত্মা। পর মুহূর্তে 2 চক্ষু কপালে তুলে শ্রীধর ঘরের ভিতর থেকে অদৃশ্য হল। রোমাঞ্চিত দেহে অরুণ কাঠের পুতুলের মতো বসে বসে ভাবতে লাগল, তবে কি এই কথাই ঠিক? বরুণ কি হঠাৎ মারা পড়েছে? এখানে এসেছে তার প্রেতাত্মা? তাহলে প্রেততত্ত্ববিদদের কথা সত্য? মৃত্যুর পরেও দেহহীন আত্মার অস্তিত্ব থাকে? এমন সময় ঘরের বাইরে থেকে মুচি ডাকল, জুতো হয়ে গেছে বাবুজি। অরুণের তখন উঠবার ক্ষমতা ছিল না। সে ক্ষীণ স্বরে বলল, জুতোটা এখানে নিয়ে এসো। মুচি এগিয়ে এসে তার হাতে জুতো দিল। তারপর সামনের চেয়ারের উপর বেশ আরাম করে বসে পড়ল। অরুণ ভাবল, আজ কি পৃথিবীটা উল্টে গেছে? অনুপস্থিত লোক চিঠি নিয়ে আসে, অদৃশ্য মানুষ কথা কয়, মুচি মস্ত বড় বাবু সাহেবের মতো ড্রয়িং রুমে গদি মোড়া চেয়ারের উপর বসে পড়ে। কিন্তু শেষোক্ত দৃশ্যটা হজম করা শক্ত। অরুণ রাগে কাঁপতে কাঁপতে বলল, তবে রে পাজি ছুঁচো, আমার সামনে বেয়াদপি! ওঠ, এখনই ঘর থেকে বেরো, নইলে জুতো মেরে মুখ ছিঁড়ে দেবো একেবারে। মুচি দাঁত বার করে হাসতে হাসতে বলল, বাবুজি, জুতো মেরে জুতো ছিঁড়লে আমি কিন্তু আর মেরামত করব না। এ যে বরুণের কণ্ঠস্বর। কিন্তু কথাগুলো বেরুলো, হ্যাঁ, কথাগুলো বেরুলো মুচির মুখ দিয়েই। বিস্ফারিত চোখে অরুণ মুচির চোখের দিকে তাকিয়ে রইল। নিজের চোখ কানকে ও আর বিশ্বাস করতে পারল না। মুচি বলল, অরুণ, তুমি কি এখনো আমায় চিনতে পারছো না? আমি বরুণ। মুচির বেশে? এটাই আমার ছদ্মবেশ। কিন্তু তোমার গায়ের রং কালো কেন? শিল্পীর তুলিকা চালনায়। আর ওই ফুলো ফুলো গাল? দুগালের ভেতর দিকে 2 খণ্ড রাবার আছে। রগের পাশে এই যে এই মস্ত অ্যাপ দেখছো, এটাও কৃত্রিম। তুমি জুতো সেলাই করতেও জানো দেখছি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমি জানি। আমি কি ঘাস কাটবার জন্য 8 বছর ব্যাপী অজ্ঞাতবাসে গিয়েছিলাম? এতক্ষণে সব বুঝলুম, কিন্তু তুমি তো আমাদের সামনে বসে এক মনে জুতো সেলাই করছিলে। তবে তোমার হাতে লেখা নীল রঙের কাঠখানা টেবিলের উপর এলো কেমন করে? ম্যাজিকের মহিমায়। সত্যি বলছি, যখন তুমি খবরের কাগজের আড়ালে মুখ ঢাকলে আর প্রশান্ত উত্তেজিত হয়ে অন্যমনস্ক হয়ে পড়লো, কাঠখানা আমি তখনই টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলাম। আবার বাজে কথা! একখানা হালকা কাঠ দূর থেকে কখনো নির্দিষ্ট জায়গায় ছুঁড়ে ফেলে দেওয়া যায়? হ্যাঁ, বলছি তো, ও হচ্ছে ম্যাজিক। ম্যাজিক অর্থাৎ হাতের কায়দা। রঙ্গমঞ্চে তুমি কি কখনো সাহেব জাদুকরদের ম্যাজিক দেখোনি?
হাতের পাতলা তাস তারা অনেক দূরে নির্দিষ্ট জায়গায় যথেচ্ছভাবে ছুঁড়ে ফেলতে পারে। অজ্ঞাতবাসে গিয়ে তুমি দেখছি সব জানতা লরেন্স হয়ে ফিরে এসেছো। যাকগে, তোমাকে আর কিছু ব্যাখ্যা করতে হবে না। এইবার তোমার কণ্ঠস্বরের রহস্যটাও আন্দাজ করতে আমি পারছি। তাই নাকি? হ্যাঁ, এ আর কিছু নয়, ভেন্ট্রিলোকুইজমের মহিমা, বাংলায় যাকে বলে দুরাগত শব্দানুকরণ। ঠিক, কিন্তু তোমার বুদ্ধি দেখছি বড় দেরিতে সচেতন হয়। কি করে বুঝবো ভাই? বরুণের রূপান্তর যে মুচি, এটা সহজে কার মাথায় ঢোকে? হ্যাঁ, মুচির স্বরূপ ধরতে পারলে আমি আর কিছুতেই বিস্মিত হতুম না। সত্যি বাহাদুর বরুণ, কি নিখুঁত ছদ্মবেশী ধারণ করেছ। কিন্তু এই ছদ্মবেশের কারণটা কি? এমন সব জায়গায় যেতে হবে যেখানে এই ধরনের ছদ্মবেশ না থাকলে সুবিধা হয় না। আমি এখন গোটা কলকাতার পল্লীতে পল্লীতে ঘুরে বেড়াতে চলেছি। আমার কাজ এখন শহরের নারী পরীক্ষা। আজ আর এর বেশি কিছুই বলবো না। কিন্তু তুমি যে আমার আজ বিপদের মাত্রা বাড়িয়ে দিয়ে গেলে ভাই। কেন? প্রশান্ত একে আমাদের পূর্ব ইতিহাস জানতে পেরেছে, তার উপরে আমার বাড়িতে আজ যে অভিনয়টা হয়ে গেল, সে নিশ্চয়ই মনে করবে আমি হচ্ছি তোমার সহকারী। দেখো, হয়তো কালকেই আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোবে। বৈধ কারণ না দেখাতে পারলে গ্রেপ্তারি পরোয়ানা বার করা যায় না। এখানে সে কি প্রমাণ পেয়েছে? দিনু ডাকাত নেই, অথচ সে নিজে এসে চিঠিখানা লিখে সামনে রাখে। অদৃশ্য দিনু ডাকাতের কথা কইতে কইতে পলাতক গোয়েন্দার পিছনে তাড়া করে। এইসব কি আইনে গ্রাহ্য হওয়ার প্রমাণ? বিশেষ প্রশান্তের ধাত আমি জানি। এসব আজগুবি গল্প বলে নিজের ভীরুতা আর বোকামি জাহির করে কখনোই সে হাস্যাস্পদ হতে রাজি হবে না। সব চেপে যাবে। থাক এখন এসব বাজে কথা। আমার দেরি হচ্ছে, আমি চললুম। অরুণ দাঁড়িয়ে উঠে দুঃখিতভাবে বলল, ভাই বরুণ, আর কতদিন তুমি এমন সমাজ ছাড়া ভবঘুরে জীবনযাপন করবে বলো তো? বরুণ চলে যেতে যেতে মুখ ফিরিয়ে পূর্ণ কণ্ঠে বলে গেল, যতদিন না দরিদ্র নারায়ণদের এই শূন্য ভাণ্ডারে মা লক্ষ্মী আবার তার ঝাঁপি নিয়ে এসে দাঁড়ান। অরুণ একটা দীর্ঘশ্বাস ফেলে আবার কাগজ নিয়ে বসল। মিনিট 10 পরে হঠাৎ তার বাড়ির সামনে মোটর দাঁড়ানোর শব্দ হলো। তারপরেই বাড়ির ভিতরে হন্তদন্ত হয়ে এসে ঢুকল প্রশান্ত এবং একদল পাহারাওয়ালা। অরুণ ভাবল প্রশান্ত এসেছে তাকে গ্রেপ্তার করতে। প্রশান্ত কিন্তু এসেই চেঁচিয়ে উঠল, মুচি মুচি, সেই মুচি বেটা কোথায় পালালো? ব্যাপারটা খানিক আন্দাজ করে অরুণ মনে মনে হেসে বলল, মুচি জুতো সেলাই করে চলে গিয়েছে। হায় হায়, চলে গিয়েছে? কতক্ষণ চলে গিয়েছে? এই মিনিট 15 আগে। তাকে চলে যেতে দিলেন কেন? আরে কাজ শেষ হয়ে গেলে কে আবার মুচিকে ধরে রাখে? সে মুচি না ঘেঁচু, সেই বেটাই হলো দিনু ডাকাত। প্রশান্ত বাবু, আর লোক হাসাবেন না, হাসাবেন না। বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যান। ওহ, দিনু দিনু করে আপনার মাথা খারাপ হয়ে গেছে। মুচি, ধাঙর, হাঁড়ি, ডোম সকলের মধ্যেই দেখতে পান দিনু ডাকাতকে। তা গল্পে শুনেছিলুম, কুমড়োর কথা ভাবতে ভাবতে কোনো লোক জগন্নাথ দেখতে গিয়েও রত্নবেদীর উপরে দেখেছিল কুমড়োকেই। আপনারও সেই একই অবস্থা হয়েছে। আরে রাখুন তো মশাই আপনার গল্প, আমার মাথায় জ্বলছে আগুন, আর উনি কিনা নিয়ে এলেন কুমড়ো আর জগন্নাথ দেবের রূপকথা। চত্ব সব। ও আমার সেই গলার আওয়াজ শুনে হঠাৎ ভড়কে গিয়েছিলাম। এমন অবস্থায় কে না ভড়কে যায়। তারপর বাসায় ফিরে একটু চিন্তা করতেই বুঝলুম সবটাই হচ্ছে ছেলে ভুলানো ভুয়ো ব্যাপার। মানুষ নেই, কথা আছে, অদৃশ্য মানুষ। রামচন্দ্র, এ হচ্ছে ভেন্ট্রিলোকুইজম। মুচিটার দিকে তাচ্ছিল্য করে তাকায়নি, এ হচ্ছে তারই কাজ। আর যে মুচি ভেন্ট্রিলোকুইজমের সাহায্যে দিনু ডাকাত হয়ে ভয় দেখায়, সে নিজে দিনু ডাকাত ছাড়া আর কিছুই হতে পারে না। তাই তো দলবল নিয়ে ছুটে এলুম, কিন্তু আবার তাকে হারালুম, হাতে পেয়েও হারালুম। আপনার অনুমান সত্য কিনা সেটা আপনিই জানেন, কিন্তু দেখছি আপনার স্বভাব হচ্ছে ওই ছেড়ে দিয়ে তেড়ে ধরা। হায় রে, আমার যে মান বাঁচানোই দায় হয়ে উঠল।
বড় সাহেবের কাছ থেকে জরুরি তলব এসেছে। প্রশান্তের বুক ঢিপঢিপ করতে লাগলো, কারণ দিন তিনেক আগে খবরের কাগজে মুচি এবং অদৃশ্য মানুষের কাহিনী শীর্ষক লেখাটি বেরিয়ে জনসমাজে তার মাথা দস্তুর মতো হেঁট করে দিয়েছে। গল্পের নায়ক রূপে প্রশান্তের নাম ব্যবহার করা হয়নি, প্রশান্তের বদলে বসানো হয়েছে অশান্ত। কিন্তু ওই অশান্তই যে প্রশান্ত, কারুর এ কথা বুঝতে বাকি থাকেনি। নিশ্চয়ই এ দিনু ডাকাতের নিজেরই কীর্তি। বারবার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এবং সাতঘাটের জল খাইয়েও দিনু তাকে যতটা কাবু করতে না পেরেছে, কাগজে কাগজে ধারাবাহিকভাবে এই লেখনী বান ত্যাগ করে সে তাকে তারও ঢের বেশি আহত করে ফেলেছে। একেবারে আধুনিক যুদ্ধরীতি, কেবল অস্ত্রে অস্ত্রে যুদ্ধ নয়, তার সঙ্গে রীতিমতো প্রোপাগান্ডা ও বাক্য বন্দুকের যুদ্ধ। দিনু দেখছি তার ভাত না মেরে ছাড়বে না। আচ্ছা, দিনুর চেহারা কেমন ধারা? দিনু তার এত বড় শত্রু, এতবার সে তার কাছাকাছি এসেছে, এমনকি কথাবার্তা পর্যন্ত কয়েছে, তবু সে তাকে একবারও ভালো করে দেখবার সুযোগ পায়নি। তবে তার চেহারার কতকটা বর্ণনা পাওয়া গেছে বটে মানিক চাঁদের মুখে। সে বর্ণনার প্রত্যেকটি কথা পরীক্ষার্থী ছাত্রের মতো সে মুখস্থ করে রেখেছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা লম্বা চুল, চোখে নীল রঙের চশমা, গোঁফ আছে, আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি, গালে একটা বড় আঁচিল, রঙোজ্জ্বল শ্যাম, মাথায় বোধহয় 6.5 ফুট উঁচু, আর হ্যাঁ, বেজায় চওড়া বুক। এটা কি তার আসল চেহারা নাকি ছদ্মবেশ? বলা শক্ত। ছদ্মবেশের ব্যাপারে দিনু যে কত বড় আর্টিস্ট, এই সেদিনে মুচিকে দেখেই প্রশান্ত সেটা ভালো করেই বুঝতে পেরেছে। ভাবতে ভাবতে সে পুলিশ অফিসে এসে পৌঁছল। তারপর বড় সাহেবের ঘরে গিয়ে ঢুকল হাড়ি কাঠের ছাগলের মতো। যা ভেবেছে তাই। বড় সাহেব প্রথমেই মুচি ও অদৃশ্য মানুষের কাহিনীর প্রসঙ্গটাই তুললেন। প্রশান্ত, তোমার আর দিনু ডাকাতের ব্যাপারটা ক্রমেই থিয়েটারে প্রহসনের মতো হয়ে উঠছে না? স্যার, গল্পটা না অতিরঞ্জিত। কিন্তু কাল্পনিক তো নয়। গল্পে আমাকে খালি দুর্দশাগ্রস্ত ভীরু বোকা ভাঁড়ের মতন করে দেখানো হয়েছে, কিন্তু আমি যে একটু পরেই আসল রহস্যটা বুঝতে পেরে দিনুকে ধরবার জন্য আবার ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছিলাম, তার কোনো উল্লেখই নেই। যাকো প্রসঙ্গ, তোমার দুর্দশার কথা নিয়ে আলোচনা করবার জন্য আমি তোমাকে ডাকিনি। আমি এখনো তোমার উপরে বিশ্বাস হারাইনি। জানি তুমি পরিশ্রমী, সুচতুর এবং সুযোগ্য কর্মচারী, কিন্তু মুশকিল হচ্ছে যে এই দিনুর বুদ্ধি আর চাতুর্য তোমার থেকেও বেশি। প্রশান্ত কোলকুঁজো হয়ে পড়ে ভাবতে লাগলো, বড় সাহেব তার সুখ্যাতি করছেন নাকি নিন্দা করছেন? আচ্ছা, ওই অরুণ লোকটাকে তোমার কি মনে হয়? ধরিবাজ স্যার, মহা ধরিবাজ। অনেক কথাই জানে, কিন্তু কিছুই ভাঙে না। একেবারে পাকা বাঁশ, একটুও নয় না। ও দিনুর বাল্যবন্ধু। আমি ওদের কাগজপত্র দেখেছি। 8 বছর অজ্ঞাতবাসের পর বরুণ যেদিন দীনবন্ধু নাম ধারণ করে ফিরে এসেছে, ওদের দুজনের মধ্যে আর তেমন ঘনিষ্ঠতা নেই। কিন্তু স্যার, দিনু এখনো মাঝে মাঝে অরুণের বাড়িতে যায়। হতে পারে সেটা বাল্যবন্ধুর খাতিরে। আমার নিজেরও এমন বাল্যবন্ধু থাকতে পারে যে হয়তো সে এখন দুরাত্মা, কিন্তু তার অপকর্মের জন্য আমাকে কেউ দায়ী করতে পারবে না। অরুণ যে দিনুর সহকারী, তুমি এমন কোনো স্পষ্ট প্রমাণ পাওনি, তাই তো? না স্যার, তবে শীঘ্রই পাবো বলে আশা করছি। বেশ, তারপর তোমার সঙ্গে অরুণকে নিয়ে আলোচনা করা যাবে। এখন তোমাকে কি জন্য ডেকেছি সেটা শোনো। প্রশান্ত কান পেতে রইল। বড় সাহেব দপ্তর থেকে একখানা কাগজ বার করে বললেন, পাটনা শহরে দিন তিনেক আগে একটা বড় রকমের ডাকাতি হয়ে গিয়েছে। সে খবরটা নিশ্চয়ই পেয়েছো? পেয়েছি স্যার। তো অনেকের অনুমান যে এই ডাকাতির সঙ্গে দিনুর সম্পর্ক আছে। ওই ডাকাতিতে 3 জন লোক আহত আর 2 জন হত হয়েছে। দিনু কিন্তু নরহত্যা করতে চায় না স্যার। আমি ও কথা শুনেছি, কিন্তু এই রকম ডাকাতির ব্যাপারে
ইচ্ছার বিরুদ্ধে দৈবগতিকে খুন জখম হওয়াটা কি স্বাভাবিক নয়? হ্যাঁ স্যার। দিনু এখন পাটনাতেই আছে। এই চিঠিখানা পড়লেই সব বুঝবে। এখানে নকল, আসল চিঠি যথাস্থানে পৌঁছে গিয়েছে। চিঠিখানা এই। ধনীরাম, আগামী 15 তারিখে আমি এখান থেকে পাঞ্জাব মেলে যাত্রা করে 16 তারিখে সকালে কলকাতায় গিয়ে পৌঁছাবো। আমাদের ক্লাবে তুমি দলের সবাইকে নিয়ে হাজির থেকো। বিশেষ জরুরি পরামর্শ আছে। এটি দীনবন্ধু। চিঠিখানা ছিল খামের ভিতরে, কিন্তু নির্বোধরা জানে না যে খামে চিঠি লিখলেও পুলিশের চোখকে ফাঁকি দেওয়া যায় না। ধনীরাম? এই ধনীরামটা কে স্যার? এক পাঞ্জাবি হোটেলওয়ালা। নিজের অজান্তেই সে এখন পুলিশের নজরবন্দি হয়ে আছে। আজই তো 14 তারিখ, তার মানে দিনু কাল পাটনা ত্যাগ করবে? হ্যাঁ। আচ্ছা, তা স্যার আমায় কি করতে হবে? পরশু সকালে দলবল নিয়ে হাওড়া স্টেশনে হাজির থাকবে। দীনবন্ধুকে বন্দি করাই তার জীবনের উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু এবারই সুযোগ পেয়ে প্রশান্তের মন সম্ভাবনার আনন্দে নৃত্য করে উঠল না। দিনু যে কত বড় পিচ্ছল ও ঘ্যাঁচড়া মাছ, বারবার মুখে চুনকালি মেখে এটা সে টের পেয়েছে হাড়ে হাড়ে। এখন দিনুর কাছে যেতেও তার হৃৎকম্প হয়। কর্তব্য পালনের জন্যে প্রাণ দিতেও সে রাজি, কিন্তু আবার যদি তেমনই লাঞ্ছিত ও হাস্যাস্পদ হতে হয়, সেই ভয়েই তার মন খুঁতখুঁত করতে লাগলো। কি প্রশান্ত, তোমার সাহস হচ্ছে না নাকি? না স্যার, মানে তা নয়। তবে? স্যার স্যার আমার না একটা নিবেদন আছে স্যার। বলো। এবারের দায়িত্বটা খানিকটা যদি আপনি নিজে নেন তাহলে বেঁচে যাই। তার অর্থ? মানে আমি আপনারও সাহায্য চাই স্যার। কি সাহায্য? বলছি স্যার, দেখুন দিনু বড়ই আঁটঘাট বেঁধে কাজ করে। পাটনা থেকে কলকাতা, তার মানে হলো মাঝে অনেকগুলো স্টেশন, আর দিনুর চর কিন্তু চারিদিকে। পুলিশের গন্ধ পেয়ে দিনু যদি মাঝের কোনো স্টেশনে নেমে সরে পড়ে তখন? অসম্ভব নয়। আচ্ছা স্যার, তার চেয়ে একটা কাজ করলে হয় না? কি? মানে আমি আজই যদি পাটনায় যাই জন কয়েক লোক নিয়ে, কালকে ট্রেনে পাটনা থেকে বেরিয়ে দিনুর সঙ্গে পরশুদিন কলকাতায় এসে পৌঁছবো। মন্দ কথা নয়। আর সেই সময়ে আপনি যদি দয়া করে লোকজন নিয়ে হাওড়া স্টেশনে আমাকে সাহায্য করেন তাহলে আমি অনেকটা আশ্বস্ত হই স্যার। কে বলে প্রশান্তর বুদ্ধি নেই? আমাদের প্রশান্ত অতিশয় বুদ্ধিমান। আবার যদি তাকে একলা হাস্যাস্পদ হতে হয় সেই ভয়ে সে উপরওয়ালাকেও দলে টানছে। সাধু প্রশান্ত, সাধু। বেশ, আমি রাজি। প্রশান্ত পাটনা স্টেশনে পায়চারি করছে। তার আশেপাশে ঘুরছে কলকাতা পুলিশের 7-8 জন লোক। কারুরই ইউনিফর্ম নেই, কারুকে পুলিশের লোক বলে চেনা যায় না। পাঞ্জাব মেল এলো, সঙ্গে সঙ্গে প্রশান্তের চোখ আর কান সজাগ হয়ে উঠল। স্টেশনে ছুটোছুটি, হুড়োহুড়ি, কেউ গাড়িতে উঠছে, কেউ গাড়ি থেকে নামছে। প্রশান্ত যেখানে দাঁড়িয়েছিল তার পাশেই ট্রেনের একটা ফার্স্ট ক্লাস কামরা রিজার্ভ করা। কামরার ভিতর থেকে শোনা যাচ্ছে একাধিক স্ত্রী কণ্ঠের কান্না। প্রশান্ত কামরার ভিতরে একবার উঁকি মেরে দেখল, গাড়ির একদিকে একখানা খাটিয়া, তার উপরে একখানা মৃতদেহ, তার গায়ে দড়ি দিয়ে বাঁধা নতুন কাপড় জড়ানো। খাটের এপাশে ওপাশে জনচারেক মারোয়ারি স্ত্রীলোক, কেউ ফুঁপিয়ে ফুঁপিয়ে এবং কেউ বা চিৎকার করে কাঁদছে। জনছয়েক মারোয়ারি পুরুষও চুপ করে গম্ভীর মুখে বসে আছে। পুলিশের মন সব বিষয়ে কৌতূহল। একজন মারোয়ারিকে জিজ্ঞাসা করে প্রশান্ত এই খবরটুকু সংগ্রহ করল। কলকাতার বিখ্যাত ধনী অর্জুন দাস আগরওয়ালা ব্যবসা সূত্রে মোগলসরাইয়ে গিয়েছিল। হঠাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়াতে মারা পড়েছে। দেহ কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে শুনতেও প্রশান্ত বরাবর স্টেশনে প্ল্যাটফর্মের উপরে রেখেছিল তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু দিনু ডাকাত বলে মনে হয় এমন কারুকেই দেখা গেল না। পায়ে পায়ে প্রশান্ত এদিক ওদিক ঘুরে এলো। একটা সন্দেহজনক মূর্তি পর্যন্ত চোখে পড়ল না। মনে মনে ভাবল,
না জানি দিনু আজ কি নতুন ছদ্মবেশ ধারণ করেছে। কিন্তু প্রথম ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই একদল হিন্দুস্থানি হল্লা করতে করতে গাড়ির একটা কামরা এসে উঠল এবং প্রশান্তের চোখ সেই দলে আবিষ্কার করল কলকাতার 3 জন পুরাতন পাপীকে। সেও সেই কামরায় উঠে পড়ল, কিন্তু কামরার জানালায় মুখ বাড়িয়ে তখনও সে প্ল্যাটফর্মের উপর নজর রাখতে ভুললে না। শেষ ঘন্টা দিল, গার্ডের বাঁশি বাজল। এমন সময় একটি লোক বেগে ছুটতে ছুটতে এসে গাড়ি ধরল। মুহূর্তে প্রশান্তের চোখ চমকে উঠল। মানিক চাঁদের বর্ণনা তার মনের মধ্যে জেগে উঠল বিদ্যুৎ চিত্রের মতো। নিজেকে বোধ হলো বন্দি বলে। তার পা দুটো তখনও কামরার দিকে ছোটবার জন্য অধীর হয়ে উঠেছে, কিন্তু ট্রেন তখন চলছে। সন্দেহজনক হিন্দুস্থানীদের ভালো করে দেখবার ইচ্ছাও তার হলো না। প্রশান্তের মন ছটফট করে খালি বলতে লাগলো, কখন গাড়ি থামবে, কখন গাড়ি থামবে। পরের স্টেশন এলো। প্রশান্ত এক লাফে নিচে নেমে খানিকটা এগিয়ে যেতেই একখানা ইন্টার ক্লাস কামরায় দেখতে পেল সেই লোকটাকে। বিনা বাক্য ব্যয়ে কামরায় উঠে সে একেবারে এক প্রান্তে গিয়ে নিজের জন্য একটুখানি জায়গা করে নিল। লোকটা তখন ওদিককার জানালা দিয়ে মুখ বাড়িয়েছিল, তাকে দেখতে পায়নি। প্রশান্ত টাইম টেবিলখানা নিজের মুখের সামনে তুলে ধরল এবং তারই আড়াল থেকে লোকটাকে লক্ষ্য করতে লাগল। আবার একবার মানিক চাঁদের বর্ণনা স্মরণ করল সে। মাঝ বয়সী, মাথায় সাদা পাকা চুল, চোখে নীল রঙের চশমা, গোফ আছে আর আছে ফ্রেঞ্চ কাট দাড়ি, গালে একটা বড় আঁচিল, রং উজ্জ্বল শ্যাম, মাথায় বোধহয় 6.5 ফুট উঁচু, বেজায় চওড়া বুক। বর্ণনার সঙ্গে এই লোকটার চেহারার অধিকাংশই যে মিলে যায়, প্রশান্ত পরম উৎসাহিত হয়ে উঠল। কিন্তু হ্যাঁ, একটু একটু অমিলও আছে। এর রং শ্যাম, উজ্জ্বল শ্যাম নয়, আর এ বোধ করি 5.5 ফুটের বেশি উঁচু হবে না। কিন্তু এমন একটু একটু অমিল ধর্তব্যের মধ্যেই নয়। মানিক চাঁদ যে অবস্থায় দিনুকে দেখেছিল তখন তার মাথা ঠিক ছিল না। চোখের ভ্রম হওয়াই আশ্চর্য, বাকি সব চমৎকার মিলে যাচ্ছে। মাঝবয়সী, মাথায় সাদা পাকা চুল, নীল রঙের, না এর চোখে নীল রঙের চশমা নেই। কিন্তু তাতে কি হয়েছে, চশমা তো আর দেহের অঙ্গ নয়, এখন খুলে রেখেছে। এরও গোফ আছে আর ফ্রেঞ্চ কাট দাড়ি, এমনকি গালে একটা বড় আঁচিলেরও অভাব নেই। যদিও আঁচিলটা কোন গালের মানিক চাঁদের কাছ থেকে আমার তা জেনে নেওয়াটা উচিত ছিল। এরও বুক বেজায় চওড়া। আরে আরে, এটা কি? লোকটা পকেট থেকে একখানা চশমা বার করে পড়ল, কিন্তু তার কাজ নীল রঙের নয়, কালো রঙের ঠুলি চশমা। ট্রেনে অনেকেই যা ব্যবহার করে। লোকটার পাশে বসেছিল 2 জন ছোকরা। একজন তাকে শুধল, হ্যাঁ মশাই, আপনি তো পাটনা থেকে উঠলেন, ওখানে নাকি একটা বিষম ডাকাতি হয়ে গিয়েছে। হ্যাঁ। দ্বিতীয় ছোকরা জিজ্ঞাসা করল, শুনছি নাকি ডাকাতরা 1 লাখেরও বেশি টাকা নিয়ে সরে পড়েছে। না, 20,000। মোটে 20,000? ওরে হরি, দিনু ডাকাত এবারে তাহলে বেশি টাকা পায়নি। ছি 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 ছি, 20,000 টাকার জন্য দিনু শেষটায় খুন জখম করলো। লোকটা এইবারে জাগ্রত হয়ে উঠল, রুক্ষ কণ্ঠে বলল, দীনবন্ধুর সঙ্গে ডাকাতির সম্পর্ক কি? সম্পর্ক কি তা জানি না, তবে সবাই তো তাই বলছে। সবাই বলছে না, বলছে খালি পুলিশ। ঠিকই ধরেছেন স্যার, সুরেন যে পুলিশ ইন্সপেক্টরের ছেলে। সুরেন প্রতিবাদ করে বলল, আমি এ কথা বাবার মুখ থেকে শুনিনি। দীনবন্ধু যে ডাকাতি করেনি তার সবচেয়ে বড় প্রমাণ এখানে 2 জন লোক খুন হয়েছে। দীনবন্ধু মানুষ খুন করে না, বুঝেছ? সে খুনি নয়, সে ডাকাতি করে মানুষের প্রাণ বাঁচাবার জন্য, প্রাণ বধ করবার জন্য নয়। উৎকর্ণ হয়ে প্রশান্ত টাইম টেবিলের আড়াল থেকে প্রত্যেক কথা শ্রবণ করছিল। মনে মনে বলল, দিনুর জন্যে ভারী প্রাণের টান, তার হয়ে আবার সাফাই গাওয়া হচ্ছে। আচ্ছা, সবুর করো। গাড়ি ছুটছে যেন জয়যাত্রার হট্টগোল তুলে। বাইরের রূপলি জ্যোৎস্নায় চোবানো বন, মাঠ, নদী আসছে যাচ্ছে যেন চলচ্চিত্রের মতো।
কতক্ষণ আর টাইম টেবিলের আড়ালে মুখ লুকিয়ে থাকা যায়। সে বইখানা নামিয়ে রেখে উড়ানি দিয়ে মুখের খানিকটা ঢাকা দিলে, কিন্তু যার জন্য এত সাবধানতা সেই লোকটা তার দিকে একবারও ফিরে তাকালো না। একটু পরেই সে কোনো রকমে হেলে পড়ে বোধহয় যেন ঘুমোতে লাগলো। গাড়ি যখন আসানসোলে, লোকটা তখন হঠাৎ উঠে বসল, জানালা দিয়ে বাইরে মুখ বাড়িয়ে দেখল, তারপর কামরা থেকে নেমে গেল। বলা বাহুল্য, প্রশান্ত তাকে চোখের আড়ালে যেতে দিল না, সেও নেমে পড়ল সঙ্গে সঙ্গে। লোকটা খানিকক্ষণ প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করে আবার কামরায় এসে ঢুকল। বর্ধমানেও লোকটা আবার নামল। সে যেখানে যায় প্রশান্তও তার পিছু নেয়। সে সীতাভোগ মিহিদানা কিনলে দরকার না থাকলেও প্রশান্তও কিছুটা মিষ্টি ক্রয় করল। এবারে কামরায় উঠে লোকটা খানিকক্ষণ তীক্ষ্ণ চোখে প্রশান্তের দিকে তাকিয়ে রইল। তার মুখের ভাব অপ্রসন্ন। প্রশান্ত বুঝলে সে ধরা পড়ে গেছে। তার লুকোচুরি মিছে। সেও সপ্রতিভভাবে তার সঙ্গে দৃষ্টি বিনিময় করল। লোকটা হঠাৎ কি ভেবে একটুখানি হাসল। যে চশমাখানা খুলে রেখেছিল সেখানে আবার পড়ে নিল। তারপর চুপ করে বসে রইল জানালার দিকে মুখ ফিরিয়ে। প্রশান্ত মনে মনে বলল, তা ভাইয়া, কালো চশমা পরে আবার চোখ ঢাকতে চাও, তাই তো? ঢাকো, কিন্তু আর ঢাকাঢাকি করে বিশেষ সুবিধা হবে কি? এমন সময় কামরা এসে উঠল অরুণ। প্রথমেই লোকটার সঙ্গে তার চোখাচোখি হতেই সে বলল, আরে দীনদা যে, পাটনা থেকে আজ লম্বা দৌড় মেরেছেন দেখছি। এই যে, এসো এসো। তা বর্ধমানে কি করতে এসেছো? নিমন্ত্রণ রক্ষা করতে। প্রশান্তের দেহের মধ্যে তার আত্মা তখন নৃত্য করছে। যেখানে অরুণ সেখানেই দিনু ডাকাত, এবং যেখানে দিনু সেখানেই অরুণ। এখানে অরুণের আকস্মিক আবির্ভাবের আর কোনো মানে হয় না। এইবারে অরুণও যেন তার চালের ভিতর ঢুকি ঢুকি করছে। তা করবেই তো, যতই চতুর চূড়ামণি হও, ফাঁকের ঘরে পা ফেলে ফেলে চিরদিন কি কাটানো যায়? লোকটা সম্বন্ধে যা কিছু সন্দেহ ছিল, অরুণের আবির্ভাবে প্রায় তার সবটাই পাতলা হয়ে গেল রোদের ছোঁয়ায় কুয়াশার মতো। প্রথমত, এই লোকটা আর অরুণ পরস্পরের সঙ্গে সুপরিচিত। দ্বিতীয়ত, এর নাম দিনদা, যা দীনবন্ধুরই সংক্ষিপ্ত রূপ ছাড়া আর কি বা হতে পারে? দৈব গতিকে কখনো এমন যোগাযোগ সম্ভবপর নয়। নিশ্চয়ই অরুণের সঙ্গে আগে থাকতেই একটা কিছু বন্দোবস্ত ছিল। প্রশান্ত একসঙ্গে সব প্রমাণ ভালো করে নেড়ে চেড়ে দেখতে লাগল। 1 নম্বর, ওই লোকটার চেহারার সঙ্গে মানিক চাঁদের বর্ণনা প্রায় হুবহু মিলে যায়। 2 নম্বর, এর নাম দীনদা, যা দীনবন্ধুরই সংক্ষিপ্ত রূপ ছাড়া আর কি বা হতে পারে? 3 নম্বর, কামরায় বসে দিনুর পক্ষ সমর্থন করার জন্য লোকটা যথেষ্ট উৎসাহ দেখিয়েছে। অবশ্য প্রশান্ত যে সেই কামরাতেই বিদ্যমান, এটা টের পেলে সে বোধহয় কোনো উৎসাহই দেখাতো না। 4 নম্বর, অরুণেরও ঠিক এই ট্রেনেরই এই কামরায় আগমন। 5 নম্বর, এরা দুজনেই দুজনের বন্ধু, কারণ অরুণ একে দাদা সম্বোধন করল। 6 নম্বর, অরুণ একে ডাকলে দীনদা বলে, যা দীনবন্ধুরই অপভ্রংশ। এও একটা মস্ত প্রমাণ। প্রমাণগুলোকে একে একে সে মনের দাঁড়ি পাল্লায় ওজন করছে। এমন সময়ে অরুণও তাকে দেখতে পেল। কামরার ভেতরে তো দেখছি আমার বন্ধু সভা বসেছে। এদিকে দীনদা, ওদিকে প্রশান্তবাবু। ব্যাপারটা কি? প্রশান্ত অরুণের এই আত্মীয়তা স্থাপনের চেষ্টাটা পছন্দ করলে না। ভারী কি চালে সংক্ষিপ্ত জবাব দিল, কলকাতায় ফিরছি। আহা, সে তো ফিরবেনি। আমরা হচ্ছি ওই শহুরে পতঙ্গ, আর আমাদের কাছে কলকাতা হচ্ছে জ্বলন্ত অগ্নিপ্রাসাদ। ওখানে না ছুটলে আমাদের যে অগ্নিবান্ধ হয়, ও কথা আমি জানতে চাইছি না। তবে বলি, আজ আবার কার পিছনে? মানে, নতুন কোনো হরিণের সন্ধান পেয়েছেন নাকি? হরিণ? হ্যাঁ হ্যাঁ, হরিণ। আপনারা হচ্ছেন ব্যাঘ্র জাতীয় বন্য জীব। হরিণের মাংস না হলে তো চলে না। না,
কাষ্ঠ হাসি হেসে ঠাট্টার ছলে প্রশ্নটা উড়িয়ে দেবার চেষ্টা করে প্রশান্ত বলল, আপনি তো দেখছি উপমা সম্রাট। 2 হাতে ছড়িয়ে যান খালি উপমার ঐশ্বর্য। বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে বসল। সেই অবস্থাতেই তার সতর্ক কান শুনতে পেল হরি নামক যুবকটি চাপা গলায় অরুণকে জিজ্ঞাসা করল, ও ভদ্রলোকটি কি স্যার? ডিটেকটিভ। আজ উনি আমার পিছনে আঠার মতো লেপ্টে আছেন। তাই নাকি? হ্যাঁ, আমি উঠলে উনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ান, আমি বসলে উনি নিশ্চিন্ত হয়ে বসে পড়েন, আমি বাইরে বেরোলে উনি পশ্চাধাবন করেন, আমি সীতাভোগ কিনলে উনিও নগদ দামে সীতাভোগ কেনেন। এখনো পরীক্ষা করে দেখিনি, তবে আমার দৃঢ় বিশ্বাস আমি খাবি খেলে উনিও খাবি খেতে বাধ্য হবেন। হরি খিলখিল করে উচ্চ স্বরে হেসে উঠল, কিন্তু নিম্ন স্বরে বলল, পুলিশ নাকি পুলিশ? উনি সেই সুবিখ্যাত দিনু ডাকাতের বন্ধু কুবিখ্যাত অশান্ত মজুমদার। চারিদিকে জাগল কৌতুকপূর্ণ দৃষ্টি বিনিময়ের সঙ্গে চাপা গলায় টিটকিরির গিটকিরি। রুদ্ধ ক্রোধে ও আক্রোশে প্রশান্তের বুকটা টনটন করে উঠল। হরি নামের যুবকটির কর্ণযুগল আচ্ছা করে মর্দন করে দেওয়ার জন্যে তার হাত দুটো যেন নিষ্পিস করতে লাগলো। কিন্তু এখানে একটা প্রচণ্ড দৃশ্যের অবতারণা করে সব পণ্ড করবার ভরসা তার হলো না। সেই গোলে হরি বলে 2 ডানা মেলে পাখি যদি ফাঁকি দেয়। দিনুর পিছনে ছুটে বারবারই ঘাটের কাছে এসে ডুবেছে তার নৌকা। বারংবারই দিনু এসেছে তার নাগালের মধ্যে, কিন্তু শেষ ছোঁ মারতে গিয়ে তাকে আর ছুঁতে পারেনি। দিনু আলেয়ার চেয়ে কাছে আসে, কিন্তু হাত বাড়ালেই আলেয়ার চেয়ে দূরে পালায়। আজ আর সে অনুতাপ বা আত্মভর্ৎসনা করবার কোনো পথেই খোলা রাখবে না। আজ তার একমাত্র কর্তব্য হচ্ছে ওই লোকটাকে চোখে চোখে রাখা। আজ প্রশান্তকে ধরো, মারো, গালি দাও, ঠাট্টা করো, সে কিন্তু এখানেই বৈদ্যনাথের পাথুরের ষাঁড়ের মতন নট নরণচরণ নটকিচ্ছু হয়ে থাকবে। তারপর হাওড়া স্টেশনে গাড়ি থামলেই তার সমস্ত কর্তব্য খতম। সেখানে আছেন বড় সাহেব, সেখানে আছে পুলিশি প্রহরা। সব দায়িত্ব উপরওয়ালার ঘাড়ে চাপিয়ে সে হবে একেবারে নিশ্চিন্ত। প্রশান্তবাবু, আপনার মুখখানা যেমন মারাত্মক বলে মনে হচ্ছে কেন বলুন তো? প্রশান্ত মিষ্টি হাসি হেসে বলল, তাই নাকি? আপনার কবির চোখ নতুন রকম কত কি দেখতে পায়। তা সেদিনকার সেই মুচিটার কোনো পাত্তা পেলেন নাকি? না, এখনো তাকে দরকার হয়নি। যেদিন জুতো সেলাই করাবো সেদিন তার ঠিক খোঁজ নেব। কিন্তু কামরায় অনেক লোক তখন মুখ টিপে হাসতে শুরু করেছে। খবরের কাগজে বোধহয় তারা পাঠ করেছে মুচি ও অদৃশ্য মানুষের কাহিনী। হাওড়া স্টেশন চলে এলো। প্রশান্তের মনে হলো এতক্ষণ নরক ভোগের পর এইবার সে স্বর্গে এলো। সেই লোকটা বা দিনুদা গাড়ি থেকে নেমে কুলি ডাকল। সঙ্গে সঙ্গে পশ্চাৎবর্তী অনুগত ছায়ার মতো নামল প্রশান্ত। এত কাছাকাছি দাঁড়িয়ে রইল যে হাত বাড়ালেই শিকার হবে হস্তগত। লোকটা মুখ ফিরিয়ে প্রশান্তকে দেখলে বিরক্ত স্বরে বলল, মশাই যদি আরেকটু কম ঘনিষ্ঠ হন তাহলে খুশি হব। প্রশান্ত দাঁত বার করে নির্লজ্জ হাসি হাসল, মুখে কিছু বলল না। পিছনে কান্নার রোল উঠল। রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। অর্জুন দাস আগরওয়ালের শবদেহ নিয়ে মারোয়ারিরা চলে গেল। এমন সময় বড় সাহেব এসে হাজির, সঙ্গে একদল পুলিশের লোক। দিনদার দৃষ্টি হলো সচকিত। সে তাড়াতাড়ি অগ্রসর হতে গেল। প্রশান্ত গিয়ে দাঁড়ালো তার সামনে। পথ ছাড়ুন, আপনার মতন অসভ্য লোক আমি আর একটি দেখিনি। আপনার নাম কি? বলবো না। দেখুন, নাম বলুন আর নাই বলুন, আপাতত আমার সঙ্গে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। কেন, আমাকে কি গ্রেপ্তার করতে চান? পরোয়ানা কই? আপাতত আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে না, খালি আমাদের সঙ্গে আসতে বলা হচ্ছে। আমি যদি না যাই? আপনাকে যেতে হবেই। এ কি অত্যাচার! এমন সময় একদল হিন্দুস্থানি সেইখানে এসে দাঁড়ালো। তারা হচ্ছে পাটনা স্টেশনের সেই দল।
প্রশান্ত যাদের মধ্যে লক্ষ্য করেছিল কলকাতার 3 জন পুরাতন পাপীকে। তাদের ভিতর থেকে একজন পালোয়ানের মতো লোক বেরিয়ে এসে শুধল, কি হয়েছে দিনুবাবু? পুলিশের পাল্লায় পড়েছি। প্রশান্ত বড় সাহেবের কানে কানে বলল, স্যার, স্যার নামটা শুনলেন তো? দিনু বাবু। ও লোকগুলো হচ্ছে গুন্ডা, দিনুর দলের লোক। বড় সাহেব ভিড় সরাবার হুকুম দিলেন। এই ভিড়টা সরাও তো, ভিড় সরাও, খালি করো। দিনুবাবু এখানে দাঁড়িয়ে অপদস্থ হবেন না আমার সঙ্গে আসবেন? বেশ, চলুন। অরুণ একটু তফাতে দাঁড়িয়ে ভয়ানক হতভম্বের মতো দৃশ্যটা দেখছিল। প্রশান্ত আবার বড় সাহেবের কানে কানে বলল, স্যার, স্যার ওই হচ্ছে দিনুর বন্ধু অরুণ। ওকেও কি এই সঙ্গে নিয়ে যাব নাকি? বড় সাহেব চোখ ফিরিয়ে অরুণকে একবার দেখে নিয়ে বললেন, ওর বিরুদ্ধে নতুন কোনো প্রমাণ পেয়েছো? না স্যার। তবে থাক, ওর কথা পরে ভাবা যাবে। অরুণ বুঝল এবারে শনির দৃষ্টি পড়েছে তারই উপরে। সে কেমন অস্বস্তি বোধ করল। আস্তে আস্তে পা চালিয়ে দিল অন্যদিকে। পরদিন বিকালে একটি পত্র প্রশান্তের হস্তগত হল। শ্রীমান প্রশান্ত মজুমদার সমীপেশু ভায়া, পার্টনার ডাক্তার দীনদয়াল দত্তকে তুমি দীনবন্ধু বলে চালিয়ে দিতে ও ধরে রাখতে পারলে না বলে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। মানিকচাঁদের মুখে তুমি আমার চেহারার বর্ণনা পেয়েছিলে, তাহলে তোমার ভ্রম সংশোধনের জন্য শুনে রাখো, দীনবন্ধুর আসল চেহারার বর্ণনা দুর্লভ। কারণ আমি এক এক অভিযানে বহির্গত হই এক এক নতুন নতুন ছদ্মবেশে। আমি পাটনায় ছিলাম না, ছিলাম মোগলসরাইতে। তবে চিঠিখানা ডাকে দেওয়া হয়েছিল পাটনা থেকেই। এই সাবধানতা অবলম্বন করা হয়েছিল তোমাদের কৃপা দৃষ্টি থেকে অব্যাহতি লাভ করার জন্য। আর আমার প্রেরিত পত্রখানা যে তোমাদের কৃপা দৃষ্টি থেকে বঞ্চিত হয়নি, যথাসময়ে টেলিগ্রামে সেই গুপ্ত কথাও আমি জানতে পেরেছিলাম। কিন্তু তোমরা বোধহয় এখনো আবিষ্কার করতে পারোনি যে আমি তোমাদের সঙ্গে সঙ্গেই কলকাতায় এসে উপস্থিত হয়েছি। অর্জুন দাস আগরওয়ালা বলে কলকাতায় কেউ আছে কিনা জানি না, কিন্তু তারই নাম ধারণ করে খাটিয়ার উপর মৃতদেহের মতো শুয়ে আমার জীবন্ত দেহ কলকাতা শহরে প্রবেশ করেছে। পুলিশের চীনের প্রাচীর কখন কোথায় কেমন করে ভেদ করতে হয় তোমাদের চেয়ে সে জ্ঞান আমার অনেক বেশি মাত্রায় আছে। হাওড়া স্টেশনে খাটে শুয়ে আমি যখন তোমাদের পাশ দিয়ে আসছিলাম, তখন তোমার শ্রীমুখের বচনামৃত পর্যন্ত আমার কর্ণগ্রচর হয়েছে। চেষ্টা করো, চেষ্টা করো, আরো চেষ্টা করো। চেষ্টা ও সাধনার দ্বারা ভগবানও ধরা দেন। আমি বা তোমার হাতে ধরা দেব না কেন বলো? চাঙ্গা হও, চেষ্টা করো। ইতি দীনবন্ধু। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আমাদের সঙ্গে ছিলেন এখন গল্প চ্যানেল থেকে সুমন এবং অরিজিৎ, বং স্টোরি সার্কেল চ্যানেল থেকে শুভদীপ নাথ, সাহিত্য সমাহার থেকে আমি আকাশ। এছাড়াও আমাদের সঙ্গে ছিলেন বর্ণিশা, স্নেহাদ্রি ও সৌরভ সাহা। আজকের গল্পের নাট্যরূপদানে বর্ষা, প্রচ্ছদ অঙ্কনে সৌমদীপ গুঁই, গল্পের নির্দেশনা, পরিচালনা ও আবহ নির্মাণে শুভজিৎ বটব্যাল, শব্দ সংযোজনে প্রিয়াঙ্কা কুণ্ডু। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সকলে ভালো থাকুন, সবাই ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।